গল্প লাভ দিওয়ানি এনিথিং ফর লাভ। লেখিকা আরোয়া ফারিন। পার্টিবর্তী লোকের সামনে এক হাতে জেনের শার্টের কলার ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে তানহা। আর জেন হাবলার মতো তাকিয়ে তানহার কাণ্ড দেখছে, সাথে পার্টির লোকজনও। কিন্তু তানহার সেদিকে কোনো হেলদোল নেই। সে তার মতো তার কাজ করে যাচ্ছে। জেন তানহাকে দেখে বুঝতে পারল যে সে প্রচন্ড রকমের রেগে আছে, কিন্তু তার কোনো কারণ আপাতত সে খুঁজে পাচ্ছে না। তানহা জেনকে একটা রুমে নিয়ে কলার ধরেই সোফার দিকে ধাক্কা মারল। জেন তার সামলাতে না পেরে হুমড়ি খেয়ে সোফার উপরে গিয়ে পড়ল। এবার জেনের খুব রাগ ওঠে তানহার উপর। তাই সে রেগে বলে, জেন, এইসব কোন ধরনের অসভ্যতামি তানহা? তুমি নিজেকে কি মনে করো হে? যখন যা খুশি তাই করবে? চিল্লি। তানহা জেনের কথা কোনো তোয়াক্কা না করে তার দিকে রাগি চোখে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। তারপর জেনের কাছে গিয়ে সোফাতে এক পা উঠিয়ে এক হাতে তার শার্টের কলার ধরে বলতে থাকে, তানহা, অসভ্যতামি তো এখনো কিছুই করলাম না জেন বেবস। তবে এখন অবশ্যই করব, কারণ এখন আমি যা করতে যাচ্ছি তা তোমার কল্পনারও বাইরে। চোখ টিপে, জেন, কি বলতে চাইছো তুমি? দেখো তা। উম্মম। বুঝতেই পারছেন কি হলো? জেন তো পুরোপুরি ফ্রিজার হয়ে গেছে তানহার ঠোঁটের স্পর্শে। তার আর কোনো কিছু করার শক্তি নেই। সে যেন একটা অন্য জগতে বিচরণ করছে। তাই সে পরম আবেশে তার চোখ দুটো বন্ধ করে নেয়। প্রায় 5 মিনিট পর তানহা জেনকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। আর জেন অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে সে ঠিক কি করতে চাইছে। জেনকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তানহা বলে, তানহা, এইভাবে তাকানোর কি আছে জান? এখনো তো অবাক হওয়ার আরো বাকি আছে। আর কিস করার কথা ভাবছো, রাইট? ওইটা তো জাস্ট একটু এনার্জি নিলাম। না হলে আমি আমার কাজটা কমপ্লিট করব কিভাবে? উইথ ডেভিল স্মাইল। জেন, তুমি কি করতে চাচ্ছ আমি জানি না, তবে কেন করছো এইটা অবশ্যই জানতে চাইবো। আশা করি এর উত্তরটা আমি পাবো। তানহা উত্তর চাই তোমার, তাই না? এখন তোমার আমার কাছ থেকে উত্তর চাই। কই, তখন তোমার মনে ছিল না যখন পার্টিতে অন্য মেয়ের সাথে এতটা ক্লোজলি ভাবে ডান্স করছিলে? এর পানিশমেন্ট তো তুমি পাবে বেবস, অবশ্যই পাবে। গলা ফাটিয়ে চিৎকার করে জেন। এতক্ষণে তানহার রাগের কারণটা বুঝতে পারল। সাথে এইটাও যে তার কপালে আজকে দুঃখ আছে। কারণ যতবারই তানহা জেনের ওপর খেপেছে ততবারই তার সাথে কিছু না কিছু ঘটেছে। তানহা একটা হকি স্টিক নিয়ে সেটাকে এক হাতে কাঁধের ওপর রেখে ঘোরাতে ঘোরাতে জেনের দিকে এগোতে থাকে। জেন, দেখ তানহা, তোমার সাথে বিয়ে ঠিক হয়েছে বলে তুমি আমার মাথা কিনে নাওনি। আর হকি স্টিক নিয়েছো কেন তুমি? আমাকে মারার জন্য, রাইট? ওহো কমন তানহা, লাইক সিরিয়াসলি তোমার মতো মেয়ে কিনে শেষে আমাকে মারবে? এই জেন রয়কে তাচ্ছিল্যের সুরে। জেনের কথায় তানহা বাঁকা হেসে বলে, তানহা, আমি কখন বললাম যে আমি তোমাকে মারবো? আমি তো বলেছি আমি তোমাকে পানিশমেন্ট দিব, কিন্তু সেটা তোমাকে কিভাবে দিব সেটা কিন্তু আমি বলিনি। সো ব্যাটস বি রেডি ফর দ্য পানিশমেন্ট। চোখ টিপ মেরে, জেন মানে? তানহা, মানেটা এখনই বোঝাচ্ছি জান। বলেই তানহা তার হাতের হকি স্টিকটা দিয়ে জেনের নাম জেন রয় থেকে জেন চৌধুরী করা হলো। বলেই তানহা নিজের হাতের হকি স্টিকটা দিয়ে সজোরে নিজের মাথায় বাড়ি মারল। আর সাথে সাথেই তার মাথা ফেটে গোলগোল করে রক্ত পড়তে লাগলো। জেন, এইদিকে তানহা বলে চিৎকার দিয়ে উঠল। আর তানহা পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নিল। জেন জেনা তাকে ধরতে জানে অমনি এক হাত মাথায় রেখে অন্য হাতে জেনকে বাধা দিয়ে বলল, তানহা, ওয়েট মিস্টার জেন, ওয়েট। এতটা হাইপার হওয়ার কিছু হয়নি। এটা তো তেমন কিছুই না। তুমি জানো আমার আঘাতটা ঠিক কোথায় লেগেছে? এইখানে, বুকের বাম পাশে এক আঙ্গুল রেখে। তানহার এই অবস্থা দেখে জেনের বুকের বা পাশের ছিনছিন ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে। এটার কারণটা তার নিজের কাছেই অজানা। জেন, তানহা, দেখো তোমার আমাকে যা করার তুমি পড়ে করো। এখন এইসব পাগলামো বন্ধ করো প্লিজ। দেখো অলরেডি প্রচুর প্ল্যানিং হয়েছে। পরে তোমার কিছু হয়ে যাবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মিনতির সুরে।
জেইনের কথা শুনে তানহা অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর বলল, তানহা হা 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 হা। তার আর কোনো দরকার পড়বে না বেবস, কারণ এখন আমি যা করব তাতেই কাজ হয়ে যাবে। বাঁকা হেসে জেইন মানে অবাক হয়ে, তানহা মানেটা এখনই বোঝাচ্ছি যান। এই বলেই তানহা নিচ্ছে হকি স্টিকটা নিয়ে জেইনের দিকে ঢিল মেরে বলে, তানহা ক্যাচ। আকস্মিক ঘটনায় জেইনের হাতেও হকি স্টিকটা চলে আসে। জেইন তো অবাকেই মেয়ে এমন অবস্থায় তার সাথে ক্যাচ ক্যাচ খেলছে। সাথে তার অনেক রাগও হয়, কারণ একদিকে তানহার প্ল্যানিং হচ্ছে আর অন্যদিকে তানহা জেইনকে তার কাছে যেতে দিচ্ছে না। আবার তার সাথে ক্যাচ ক্যাচ ও খেলার শখ জেগেছে তানহার। সবকিছু মিলিয়ে জেইন রেগেমেগে পুরো লাল হয়ে বলে, জেইন এই মেয়ে তোমার এমন অবস্থায় আমার সাথে ক্যাচ ক্যাচ খেলার শখ জাগছে না? ফাজিল মেয়ে কোথাকার। একে তো প্ল্যানিং হচ্ছে, তার উপর আমাকে কাছে যেতে দিচ্ছ না। পেয়েছো নাকি তুমি হে? আর একটা কথা যদি বলো তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। এই বলে জেইন যে তানহার দিকে এগোতে যাবে ঠিক তখনই তানহা জোরে জোরে চিৎকার করা বলতে থাকে, তানহা আল্লাহ গো মরে গেলাম ও। জেইন প্লিজ আমাকে আর মেরো না, প্লিজ ছেড়ে দাও আহ। বাবা বাঁচাও। জেইন আহাম্মকের মতো তানহার দিকে তাকিয়ে আছে। ততক্ষণে বাবা, বোন ও জেইনের ফ্যামিলির সবাই সেখানে চলে আসে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে তানহার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে। মুহূর্তেই সে তার শরীরটি মাটিতে এলিয়ে দেয়। কবির আহমেদ, তানহার বাবা, তার মেয়ের এই অবস্থা দেখে দৌড়ে তার কাছে যায়। তারপর তানহার মাথাটা নিজের কোলে নিয়ে বলতে থাকে, কবির তানহা মা কি হয়েছে তোর? অস্থির হয়ে তানহার গালে হাত রেখে, ফাহিম, তানহার বডিগার্ড, তাড়াতাড়ি ডক্টরকে কল কর। হারি আপ। তখনই পাশ থেকে সজোরে একটা থাপ্পড়ের শব্দ এলো। কারোর আর বুঝতে বাকি রইল না যে ঠিক কি হয়েছে। ফয়সাল চৌধুরী, জেইনের বাবা, ছে জেইন আমি ভাবতে পারিনি শেষে কিনা তুমি এমন একটা কাজ করবে। জেইন বাবা আমার কথাটা একটু শোনো। ফয়সাল চৌধুরী থাক তোমার আর কিছু বলতে হবে না, হাত উঁচিয়ে, যা দেখার আমি দেখে নিয়েছি। এত কিছুর পরও আর কি বলতে চাও তুমি? রেগে 6 ঘন্টা পর তানহার জ্ঞান ফিরে। ডাক্তার এসে তার মাথায় ব্যান্ডেজ করে ঘুমের ঔষধ দিয়ে যার জন্য সে এতক্ষণ ঘুমিয়েছিল। তানহার বাবা বাদে সবাই জেইনের ওপরে খুব ক্ষেপে আছে, কারণ এই কাণ্ড যে তানহায় ঘটিয়েছে তা উনি খুব ভালো করেই জানেন। আর যাই হোক তিনি তার মেয়েকে বুঝতে কোনো ভুল করেন না। এইদিকে জেইন ছাদের দোলনায় বসে বসে ভাবছে তানহা কেন তার সাথে এমন করছে। এইটা তানহার কোন ধরনের ভালোবাসা যা তাকে কষ্ট ছাড়া এই পর্যন্ত আর কিছুই দিল না। তবে জেইন সিদ্ধান্ত অনেক আগে নিয়ে নিয়েছে সে কিছুতেই তানহাকে বিয়ে করবে না, কারণ এইরকম মেন্টালি সিক মেয়েকে আর যাই হোক বিয়ে করা যায় না। এইসব ভাবতে ভাবতে জেইন নদীতে ডুব দিল। পাস্ট। বড়লোক বাবার মেয়ে তানহা। তারা 2 বোন। বোনের বয়স 14। এইবার ক্লাস 7-এ পড়ে। তানহা প্রচুর রোগী এবং জেদিও। যা একবার বলবে তা করেই ছাড়বে। ছোটবেলাতেই মাকে হারায়, আর বাবা বিজনেসের কাজে ব্যস্ত থাকায় তেমন সময় দিতে পারেনি। তানহা এতদিন পড়াশোনার জন্য ইউএসএ ছিল। তার বোন মিশি অনেক ছোট থাকায় দেশেই ছিল। তার দেখাশোনার জন্য আলাদা লোক রাখা হয়। তবে মিশি যথেষ্ট শান্ত স্বভাবের। তানহা দিন দিন একা থাকতে থাকতে অন্যরকম হয়ে যাচ্ছিল। তাই তার বাবা তাকে পড়াশোনার জন্য বিদেশে পাঠায়। তিনি ভেবেছিলেন ওইখানে গিয়ে নতুন মানুষের সাথে পরিচয় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ বিপরীত প্রমাণিত হয়। ওইদিকে জেইন হলো তার বাবা মার একমাত্র সন্তান। সে দেশেই তার পড়াশোনা শেষ করে তার বাবার সাথে সবেমাত্র বিজনেসে হাত দিয়েছে। কবির আহমেদ ও ফয়সাল চৌধুরীর বিজনেসের সুবাদেই তাদের অনেক দিনের পরিচয়। তানহা কিছুদিন হলো দেশে ফিরেছে। সেদিন তাদের বিজনেস ডিলের উপলক্ষে একটা পার্টির অ্যারেঞ্জ করা হয়েছিল। সেখানে তানহা জেইনকে দেখে তো পুরোপুরি ক্রাশ। ব্ল্যাক টি শার্টের উপরে ডার্ক ব্লু কালারের কোট, সাথে ব্ল্যাক জিন্স, চুলগুলো স্পাইক করা, হাতে ওয়াচ। ফর্সা শরীরে যেন সবকিছু একবারে ফুটে উঠছে। এক কথায় বলতে গেলে পুরাই চকলেট বয়।
যদিও তানহা এই ক্রাশ খাওয়াটাকে এতটা গুরুত্ব দিত না যদি না সেদিন তার সাথে ওই ঘটনাটা ঘটতো। তানহার পার্টিতে খুব বোরিং ফিল হচ্ছিল। আর পার্টিতে অনেক শোরগোল থাকায় মাথাটাও একটু ব্যথা করছিল। তাই সে তার মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য বাইরে চলে আসে। তানহা আনমনে পার্টির পেছনে সাইডের দিকে সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটছিল। সবাই পার্টিতে থাকায় এই দিকটা একদম ফাঁকা। হঠাৎই তানহার মনে হলো কে যেন তাকে পেছনে থেকে ধক্কা মারল। ধাক্কা মারার সাথে সাথেই তানহা পুলের মধ্যে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে হাবুডুবু খেতে থাকে। তানহা নিজেকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, বরং সে পানিতে আরো তলিয়ে যাচ্ছে। হঠাৎ তানহার মনে হলো তাকে কেউ টেনে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। তানহার শরীর ওই ব্যক্তির সাথে একেবারে লেপ্ট রয়েছে। কিন্তু ততক্ষণে তানহা তার চারপাশে সবকিছু অন্ধকার হয়ে এলো। সে আর সামনের ব্যক্তিটিকে দেখতে পেল না। এদিকে জেইনের একটা ইম্পর্টেন্ট কল আসে। ভিতরে মিউজিকের শব্দ থাকায় সে কথা বলার জন্য পুলের সাইডটায় চলে আসে। তখনই সে পানির ঝাপটানির শব্দে পাশ ফিরে দেখে কেউ পানিতে পড়ে গেছে আর বাঁচার চেষ্টা করছে। তাই সে আর কিছু না ভেবে পানিতে ঝাঁপিয়ে পড়ে। জেইন তানহাকে পুলের সাইডে শুয়ে রাখতে থাকে। জেইন, হে ইউ আর ইউ লিসেন টু মি, হ্যালো হ্যালো। দুই হাতে তানহার গাল চাপড়াতে চাপড়াতে অর্শিট এত সেন্সলেস হয়ে গেছে। এখন কি করি? ফোনটাও পানিতে ভিজে বন্ধ হয়ে গেছে। এখানে এই অবস্থায় একা ফেলে যেতেও পারছি না। তানহার সাইডে ধপাস করা বসে দুই হাতে কপালে লেপ্টে থাকা চুলগুলো পেছনের দিকে নিতে নিতে তারপর তানহার পেটে এক হাতের উপরে আরেক হাত রেখে ধীরে ধীরে পুশ করতে থাকে। কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। তাই জেইন তানহার নাকের কাছে হাত নিয়ে দেখতে থাকে শ্বাস চলছে কিনা। এইবার জেইন আরো হতবাক, কারণ তানহার শ্বাসও চলছে না। সে ভেবে পাচ্ছে না এখন কি করবে। সে তানহার গলার একটু নিচে দুই হাত দিয়ে পুশ করে। না, তাতেও কোনো কাজ হলো না। এভাবে বেশিক্ষণ চলতে থাকলে তানহাকে আর বাঁচানো যাবে না। শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। হসপিটালে নিতে নিতেও অনেক দেরি হয়ে যাবে। হঠাৎই জেইন কিছু একটা ভেবে দুই হাতে তানহার গাল হালকা চেপে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট দুটো মিলিয়ে জোরে জোরে ফু দিতে থাকে। সে অনবরত ফু দিয়েই যাচ্ছে। তানহা তার চোখ দুটো পিটপিট করে খুলে দেখে তার ঠোঁটকেও চেপে ধরে আছে, যা দেখা মাত্রই তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তানহা আচমকা জেইনকে খুব জোরে ধাক্কা দেয়, যার ফলে জেইন তার কাছ থেকে দূরে ছিটকে পড়ে। তানহা জেইনের গালে ঠাস করে চড় মেরে রেগে বলতে থাকে, তানহা, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কি করে আমাকে কিস করার? আপনি জানেন আমি কি? এখনই মেরে আপনার হাড়গোড় ভেঙে দিতে পারি আমি। অসভ্য, বাজে লোক, লুচু! আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, কিন্তু না, আপনিও আর সবার মতোই বাজে। আপনার লজ্জা করলো না আমার সাথে এমন করতে? মেয়েদের সম্মান করতে শিখেননি? যত সব ইতর, বদমাইশ লোক কোথাকার! চিৎকার করে কথাগুলো বলল তানহা। তানহার কথাগুলো শুনে জেইনের পায়ের রক্ত মাথায় উঠে গেল। রাগে তার চোখ দিয়ে যেন জ্বালামুখী বের হচ্ছে। কপালের রোগগুলোও ফুলে উঠেছে। কিন্তু তানহার তাতে কিছু যায় আসে না। জেইন তানহার কাছে গিয়ে তার দুই বাহু শক্ত করে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর রেগে বলতে লাগে, জেইন, এই মেয়ে কি মনে করো কি তুমি নিজেকে? একে তো আমি তোমার প্রাণ বাঁচালাম, তার জন্য কোথায় ধন্যবাদ দিবে? তা না করে উল্টো আমাকে তুমি কথা শোনাচ্ছ। তোমার সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আর কি যেন বলছিলে আমাকে? আমি অসভ্য, বাজে লোক, লুচু, ইতর, বদমাইশ। আমি নাকি মেয়েদের সম্মান করতে জানি না? লিসেন, তুমি যদি ভেবে থাকো যে আই এম ইন্টারেস্টেড ইন ইউ, তো আমি তোমাকে ক্লিয়ারলি ভাবে বলে দিতে চাই যে তোমার থেকে হাজার গুণ বেশি সুন্দরী মেয়েরা রোজ আমার আগে পিছে ঘুরে। আর সেই জায়গায় তো তুমি আমার কাছে কিছুই না। আর একটা কথা, তুমি যখন পানিতে হাবুডুবু খাচ্ছিলে না, তখনই ইতর, বদমাইশ লোকটাই তোমাকে বাঁচিয়েছে। ওহে, তুমি যেটাকে এতক্ষণ তুমি কিস কিস বলে চিল্লাচ্ছিলে, ওটা তোমার অক্সিজেন ছিল। আসলে কি জানো, তোমাদের মতো মেয়েরা অকৃতজ্ঞই হয়। তোমাকে পানি থেকে না তুললেই ভালো ছিল। পড়ে মরে থাকতে এখানে, দাঁতে দাঁত চেপে।
তানহা এতক্ষণে বুঝতে পারে যে দোষটা তারই। তার এইভাবে জেইনকে চড় মারাটা উচিত হয়নি। তাই সে কিছু বলতে যাবে তার আগেই জেইন তাকে ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তারপর জেইন হনহন করে সেখান থেকে সামনের দিকে হাঁটা ধরে। তানহা এখনো জেইনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। জেইন হঠাৎ করে আবার পিছনে ফিরে তানহার দিকে এগিয়ে এসে নিজের গায়ের কোটটা তানহার মুখের উপর ছুঁড়ে মারে এবং বলে, জেইন মানুষকে শরীর দেখানোর শখ না থাকলে এইটা পরে নিও। যত সব ওটকো ঝামেলা। বলেই সেখান থেকে চলে যায়। তানহা নিজের দিকে তাকিয়ে দেখে যে তার শরীরের বেশিরভাগ অংশই বোঝা যাচ্ছে। হোয়াইট কালার লেডিসি শার্টটা একদম শরীরের সাথে লেপ্টে আছে। তাই সে কোটটা পরে একটা মুচকি হাসি দিয়ে বাসায় চলে যায়। এইদিকে কবির আহমেদ পার্টি শেষে তানহাকে কোথাও খুঁজে না পেয়ে বুঝতে পারে যে তানহা বাড়ি চলে গেছে। এটা তার কাছে নতুন কিছু নয়। তিনি মনে মনে ভাবতে থাকে, মেয়েটা কতটা কেয়ারলেস। আমাকে অন্ততপক্ষে জানিয়ে তো যেতে পারত। কবে যে তার জীবনটা ঠিক হবে কে জানে। মেয়েটা যদি একটু বুঝতো। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে। রাত 10টা। তানহা মাত্র গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে আর তার ঠোঁটে জেইনের করা স্পর্শটার কথা ভেবে মুচকি মুচকি হাসে। হঠাৎ পেছনে থেকে কেউ বলে ওঠে, কিরে আপু, এত মুচকি মুচকি হাসার কারণটা কি জানতে পারি? তানহা পেছনে ফিরে দেখে তার ছোট বোন অনি দরজায় দাঁড়িয়ে আছে। তানহা মুচকি হেসে বলল, তানহা, আরে অনি, তুই ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। অনি ভেতরে আসতে আসতে বলল, অনি ও মম আপুই আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। তানহা, ওটা এমনি হাসছিলাম। অনি, একদম মিথ্যে কথা বলবে না আপু। প্লিজ বলো না আমার জন্য দুলাভাই পেয়েছ। তোমাকে কবে থেকে বলছি যে বিয়ে করতে। তাহলে আমার সব ফ্রেন্ডদের মতো আমারও একটা ভাই হবে। কিন্তু তুমি শুধু বলো আগে পেয়ে নি। জানো আমার ফ্রেন্ডরা তাদের দুলাভাইদের সাথে কত মজা করে। আর আমি বলেই গাল ফুলিয়ে বেডের ওপর বসে রইল। তানহা দেশে ফেরার পর থেকে এটা তার রোজকার কাজ। তানহা ধীরে ধীরে অনির সামনে গিয়ে তার মাথায় গাঁটটা মেরে বলে, তানহা, পেয়েছি। তানহার কথা শুনে অনি এক লাফিয়ে ওঠে বলে, অনি সত্যি? তানহা, হুম সত্যি। অনি, এই আপুই বলনা বলনা কিসে? উত্তেজিত হয়ে তানহার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে। তানহা তার বোনের কাণ্ড দেখে হেসে বলে, তানহা, আরে দাঁড়া দড়া, সে তো জানে না। আগে তাকে তো বলে নেই, তারপর তোকে বলবো, ঠিক আছে? অনি, প্রমিস বলবে তো? তানহা, হুম গড প্রমিস। এখন লক্ষ্মী মেয়ের মতো গিয়ে ঘুমিয়ে পড় যা। অনিও বাধ্য মেয়ের মতো চলে যায়। অনি যেতেই তানহা তার বডিগার্ড ফাহিমকে কল করে। ফাহিম, জি ম্যাম। তানহা, তোমাকে একজনের ছবি পাঠাচ্ছি। কাল সকাল 10টার মধ্যে তার সম্পর্কে সকল ইনফরমেশন আমার চাই। গট ইট? ফাহিম, জি ম্যাম, হয়ে যাবে। ফোনটা রেখে তানহা বাঁকা হাসি দিয়ে বলতে লাগে, আই এম কামিং মিস্টার ক্রাশ। পরের দিন সকালে 9টায় ফোনের আওয়াজে ঘুম ভাঙে তানহার। সে ঘুম ঘুম চোখে ফোনের দিকে একবার তাকিয়ে পুনরায় চোখ বন্ধ করে কলটা রিসিভ করে কানে দিয়ে বলে ওঠল, তানহা, হ্যাঁ ফাহিম, বলো, কাজ হয়েছে? ফাহিম, জি ম্যাম। নাম জেইন চৌধুরী। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবার নাম ফয়সাল চৌধুরী, মায়ের নাম মিসেস জাকিয়া সুলতানা চৌধুরী। এবার বিজনেস স্টাডিতে মাস্টার্স কমপ্লিট করে বাবার সাথে তার কোম্পানি দেখাশোনা করছে। হাজারো মেয়ের ক্রাশ। এবার আপনাদের কোম্পানি থেকে জাকিয়া গ্রুপ এন্ড কোম্পানি লিমিটেড এর সাথে যে ডিলটা ফাইনাল করা হয়েছে তা জেইন সার্জারি কোম্পানি। ওই ডিলটা তাদের কোম্পানি থেকে স্যারই সামলাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো স্যার নবনীকা নামের। তানহা ফাহিমকে আর বলতে না দিয়ে বলল, তানহা, ব্যাস আর বলতে হবে না। এইটুকুতেই আমার কাজ হয়ে যাবে। আর তোমাকে আরেকটা কাজ করতে হবে। শোনো, বুঝতে পেরেছ কি বলেছি? ফাহিম, জি ম্যাম, হয়ে যাবে। কলটা কেটে তানহা জেইনের কোটটাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল, যেটাকে গতকাল রাতে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর নিজে নিজে বলতে থাকে, তানহা, খুব শীঘ্রই আবার তোমার সাথে দেখা হচ্ছে মি ক্রাশ। আমি আসছি তোমার কাছে জেইন চৌধুরী। আমার ভালোবাসার রঙে তোমাকে রাঙাতে আমি আসছি। জাস্ট ওয়েট ফর মি বেবস।
মুচকি হেসে। এরপর বিছানা ছেড়ে উঠে তানহা ফ্রেশ হতে চলে গেল। এইদিকে ফাহিম নিজের সাথেই নিজে বলছে, ফাহিম যা বাবা, এই মামা তো আমার পুরো কথা না শুনেই আমার উপর এতগুলো লেকচার ছেড়ে দিল। নবনীকার কথাটা তো শুনলই না। যা করে তাতে আমার কি? ভালোবাসি কিনা বাসি সখী, বাসি কিনা বাসি সখী, তেরাই করো আমারে। কত ভালোবাসি তোমারে। বিড়াল যেমন ভালোবাসে, বিড়াল যেমন ভালোবাসে ইলিশ মাছের কাটারে, তেমনি ভালোবাসি তোমারে। ও ভালোবাসি কিনা বাসি সখী, বাসি কিনা বাসি সখী, তেরাই করো আমারে। কত ভালোবাসি তোমারে। হেলে দুলে গান গাইতে গাইতে হাঁটতে লাগলো ফাহিম। তানহা ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নিল। হোয়াইট কালার টি শার্ট, উপরে ব্ল্যাক কোট, ব্ল্যাক কালার প্যান্ট, স্ট্রেট চুলগুলো উঁচু করে উপরে বাঁধা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ফুল ফর্মাল গেটআপ। তানহা এমনিতেই অনেক সুন্দরী, তার উপর এই ফর্মাল গেটআপে তাকে আরো সুন্দর লাগছে। রেডি হয়ে তানহা সিঁড়ি দিয়ে নিচে নামছে। অনি আর কবির আহমেদ ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। অনি মাত্র খাবার খাওয়ার জন্য চামচটা মুখের সামনে নিতেই তানহাকে এই গেটআপে নিচে নামতে দেখে হাত থেকে চামচটা পড়ে গেল, আর অটোমেটিক্যালি মুখ হা হয়ে গেল। কবির আহমেদেও মেয়েকে দেখে হা করে তাকিয়ে আছেন। তারা তানহাকে কোনো সময়ই এভাবে দেখেনি। তানহা সবসময় লেডিস টপস, শার্ট আর প্লাজো পরে। তানহা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়ে। অনি এবং কবির আহমেদ এখনো তার দিকে ওভাবেই তাকিয়ে রয়েছে। বাবা ও বোনকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তানহা ভ্রু কুঁচকে হালকা করে কাঁধ উঁচিয়ে বলল, তানহা হোয়াট? তানহার কথায় তাদের দুজনের ধ্যান ভাঙে। হঠাৎ অনি বলে ওঠে, অনি কি ব্যাপার আপনি আজ এই গেটআপে, ভ্রু নাচিয়ে, তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? তানহাও শার্ট আপ। অনি চুপচাপ নিজের খাবার খা। অনি হো হো হো, আমি কিছু বললেই শার্ট আপ। অনি হো, মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে। তানহা অনি। এবার অনি চুপচাপ বসে খেতে থাকে। তানহা পাপা। কবির আহমেদ হুম বলো, কিছু বলবে খেতে খেতে। তানহা হ্যাঁ, বলছিলাম যে আমাদের কোম্পানি থেকে জাকিয়া গ্রুপের সাথে যে ডিলটা ফাইনাল করেছে ওটার দায়িত্বটা আমি নিতে চাই। তানহার কথা শুনে কবির আহমেদের মুখখানা খুশিতে চকচক করে ওঠল। কারণ ওনার কোনো ছেলে নেই যে ওনার ব্যবসাটা দেখাশোনা করবেন। তার উপর শত্রুরও অভাব নেই। তাই তিনিও এটাই চাচ্ছিলেন যে তানহাই তার ব্যবসাটা দেখুক। কিন্তু এতদিন বলার সাহস পাচ্ছিলেন না। একে তো এতদিন নিজে থেকে দূরে রাখায় এমনিতেই তার উপর তানহা অনেক অভিমান করে আছে। তার উপর এটা কিভাবে বলবে? তিনি তানহার কথা শুনে বললেন, কবির আহমেদ, হ্যাঁ অবশ্যই মামুনি। আমি তোমার এই সিদ্ধান্তে অনেক খুশি হয়েছি। ওইটা তো তোমার কোম্পানি, তবে এই ডিলটা কিন্তু আমাদের কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট। তাই একটু বুঝে শুনে স্টেপ নিও। তানহা থিংস, একটা শুকনো হাসি দিয়ে বলেই তানহা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল। কবির আহমেদ মেয়ের মুখে থিংস কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। অন্যদিকে জেইন হাতে ঘড়ি পড়তে পড়তে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে এসে বলল, জেইন গুড মর্নিং মমো। গুড মর্নিং ড্যাড। ফয়সাল চৌধুরী সোফায় বসে পেপার পড়ছিলেন ও জেইনের মা জাকিয়া টেবিলে খাবার সার্ভ করছিলেন। ফয়সাল চৌধুরী পেপার থেকে মুখ সরিয়ে বললেন, ফয়সাল চৌধুরী গুড মর্নিং মাই সান। আর মিসেস জাকিয়া মুচকি হেসে বললেন, জাকিয়া ব্রেকফাস্ট করে যাও জেইন, তুমি একদিনও ঠিক মতো নাস্তা করো না। জেইন সো সরি মমো, হাতে একদম সময় নেই, প্লিজ রাগ করো না। পেছনে থেকে কাঁধে ধরে গালে কিস করে সরে গেল। জাকিয়া একদম তেল মাখবে না, হালকা হলে খেয়ে বের হও, কিছুটা রেগে। জেইন উফ অফ মমো তুমিও না, বলেই টেবিল থেকে এক পিস ব্রেড নিয়ে মুখে দিল। এবার হ্যাপি? এখন আমি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, বাই। যেতে যেতে প্লাস ছিল্লি। জাকিয়া ছেলেটা সবসময়ই এমন করে, বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। জেইন অফিসে পৌঁছাতেই দেখলো আজকের পরিবেশটা একটু থমথমে। সবাই জেইনকে গুড মর্নিং জানালো। জেইন নিজের কেবিনে ঢুকতে যাবে ঠিক তখনই তার পাশের কেবিনটার মধ্যে কাউকে দেখে থমকে গেল।
সে হুট করে ওই কেবিনের মধ্যে ঢুকে পড়ে এবং রেগে বলে, জেন, তুমি তুমি এখানে কি করছো? তানহা এতক্ষণ চেয়ারে বসে পায়ের উপর পা তুলে ফোনের দিকে তাকিয়ে গেমস খেলছিল। সে জেনের দিকে এক পলক তাকিয়ে আবার ফোনের দিকে তাকিয়ে বলে, তানহা মি, জেন, কারো কেবিনে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় এই ম্যানার্সটুকু কি আপনার মধ্যে নেই? তানহার কথা শুনে জেন আরো রেগে গেল। তারপর বলল, জেন, লিসেন মিস, এই অফিসটা আমার, তাই এখানকার কোনো কেবিনে ঢুকতেই আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এখন বলো তুমি এখানে কি করছো? জেনের কথা শুনে তনহা ফোনটা টেবিলের উপরে রেখে জেনের সামনে এসে দাঁড়িয়ে দুই হাত প্যান্টের পকেটে রেখে বলল, তনহা, তা আপনারা বুঝিয়ে আপনাদের ক্লায়েন্টদের সাথে এমন ব্যবহারই করেননি? জেন, জেন, ক্লায়েন্ট? কিসের ক্লায়েন্ট? ভ্রু কুচকে তানহা পেছনের দিকে লাফ দিয়ে টেবিলের উপরে বসল। তারপর টেবিলের উপরে রাখা সব পিছটা ঘোরাতে ঘোরাতে সব পিছটার দিকে তাকিয়ে বলতে লাগলো, তানহা, আপনাদের কোম্পানি জেডিসি কোম্পানির সাথে যে ডিলটা সাইন করেছে এটা আমাদেরই কোম্পানি, তো সেই হিসেবে আমি অবশ্যই আপনার ক্লায়েন্ট, রাইট? আর সবচেয়ে বড় কথা হলো এই কেবিনটা এখন থেকে আমার, আর আমি আমার অফিসের কাজকর্ম এখন থেকে এখানে বসেই করব। কিছুক্ষণের মধ্যেই আমার সব জিনিসপত্র এখানে শিফট করা হবে, কারণ আপনাদের এখানে আপনারা ফুড প্রোডাক্টগুলো ঠিকমতো তৈরি করছেন কিনা নাকি তাতে কোনো ভেজাল মিক্স করছেন তা তো আমাকে দেখতে হবে। শুধু ডিল ফাইনাল করেই তো আর আপনাদের উপর ভরসা করে বসে থাকতে পারি না, তাই না? জেইনের রাগ এবার চরম পর্যায়ে। সে দাঁতে দাঁত চেপে বলল, জেইন, হোয়াট? তোমার কি মনে হয় আমরা চর্য পণ্যে ভেজাল মিক্স করব? আর যারা আমাদের উপর বিশ্বাস করতে পারে না তাদের সাথে আমরা কোন রকমের ডিল করতে চাই না। এই ডিলটা আমি এখনই ক্যান্সেল করছি। সো ইউ মে লিভ ফ্রম হিয়ার। জেইনের কথা শুনে তানহা তার দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো ও বলতে লাগলো, তনহা, রিয়েলি মি? জেইন, তোমার কি মনে হয় তুমি বললেই ডিল ক্যান্সেল হয়ে যাবে? 6 মাসের কন্ট্রাক্ট সাইন হয়েছে আমাদের কোম্পানির মধ্যে। এই 6 মাস তোমাদের এখান থেকে আমাদের কোম্পানিতে প্রোডাক্ট সাপ্লাই হবে। এর মধ্যে যদি তোমাদের কোম্পানি প্রোডাক্ট দিতে ব্যর্থ হয় তাহলে তোমাদেরকে আমাদের কোম্পানিকে বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে, মিনিমাম 10 কোটি টাকা। আর টাকা দিতে ব্যর্থ হলে বা না দিলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। এইবার জেইন কি বলবে বুঝতে পারছে না, কারণ তানহা সবগুলো কথাই ঠিক বলেছে। রাগের মাথায় সে এই কথাগুলো বলেই গিয়েছিল। তাও সে বলল, জেইন, তোমার অবগতির জন্য এটাও জানিয়ে দিচ্ছি যে তুমি এই কেবিনে থাকতে পারবে না, কারণ এমন কোনো কিছুই কন্ট্রাক্টে লেখা নেই। নিজেকে খুব ওভার স্মার্ট মনে করো, তাই না? তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো। আপাতত এখান থেকে বিদায় হও। গেট লস্ট। জেইনের কথায় তানহা একটা ডেবিল মার্কা হাসি দিয়ে ছোট সুপিছোটা দিয়ে কেট ছেড়ে খেলতে জেইনের চারপাশে ঘুরতে ঘুরতে বলে, তানহা, নিজেকে তো আমি ওভার স্মার্ট সেই ছোট্ট থেকেই ভেবে আসছি। আর তোমার কি মনে হয় এই তানহা জারিন আহমেদ কাছে কাজ করে? নোমি। জেইন, নই, তানহা কোনো সময় কাছে কাজ করতে পছন্দ করে না। আমি পুরো কোমর বেঁধে মাঠে নেমেছি। জেইন মানে? ভ্রু কুচকে তানহা মানেটা খুব সোজা। সি দিস বলে টেবিল থেকে একটা কাগজ নিয়ে জেইনের দিকে এগিয়ে দিল। জেইন তানহার হাত থেকে কাগজটা নিয়ে বলল, জেইন, কি এটা? তানহা নিজেই পড়ে দেখুন। জেইন কাগজটা পড়ে যেন আকাশ থেকে পড়ল, কারণ কাগজে লেখা আছে ডিলের মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত তানহা তার ইচ্ছেমতো এইখানে থাকতে পারবে এবং সে এখানে থেকে প্রোডাক্ট তৈরির কাজ ঠিকমতো হচ্ছে কিনা ওইটাও দেখবে। আর এর মধ্যে যদি কেউ বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সব থেকে অবাক করার বিষয় হলো এতে জেইনের বাবা ফয়সাল চৌধুরীর সাইন আছে। জেইন, হাউ ইজ দিস পসিবল? ড্যাড এমনটা কেন করবে? তানহা সেটা না হয় আঙ্কেলকেই জিজ্ঞেস করবেন। জেইন তানহাকে কারখানায় ঘুরিয়ে সেখানকার কাজ দেখাচ্ছে, যদিও ভেতরে ভেতরে তার প্রচুর রাগ হচ্ছে, কিন্তু তার কাছে আর কোনো অপশনও নেই। যেখানে তাদের কোম্পানির ফুড প্রোডাক্ট তৈরি করা হয় সেখানেই জেইন তানহাকে ঘুরিয়ে দেখাচ্ছে। সে কখন থেকে তানহাকে এটা ওটা দেখাচ্ছে ও সেটা সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছে, কিন্তু তানহা তো তানহাই।
তার সেদিকে খেয়াল থাকলে তো। সে তো সেই কখন থেকে জেইনকে দেখে চলেছে। জেইনের কথা বলার স্টাইল, বোঝানোর ভঙ্গিমা, এটিটিউড, কপালে জমা বিন্দু বিন্দু ঘাম সবকিছু মিলিয়ে তানহা যেন বারবার তার প্রেমে পড়ছে। তানহা মনে মনে ভাবছে, তানহা ইসস একটা মানুষ এত কিউট আর সুন্দর কিভাবে হয়? হাউ? ইচ্ছে তো করছে এখনই জড়িয়ে ধরে এতগুলো কিস করে দিই। তানহার ভাবনার মাঝখানেই কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে জেইনের গলা জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় জেইন অবাক হয়ে গেল। আর তানহার আগে দাঁতে দাঁত চেপে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। জেইন মেয়েটিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, জেইন, আরে অনামিকা, তুই কখন এলি? অনামিকা, এই তো এইমাত্রই এলাম। এসে তোকে তোর কেবিনে না পেয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম তুই এখানে। তুই তো আমাকে একদম ভুলেই গিয়েছিস। বেঁচে আছি না মরে গেছি সেটার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করিস না। গাল ফুলি। জেইন, আরে না, কি বলিস না তুই? আসলে আজকাল কাজের চাপটা একটু বেশি, তাই। আর জেইনকে পুরো কথা বলতে না দিয়ে অনামিকা বলল, অনামিকা, হয়েছে হয়েছে, আর বাহানা দিতে হবে না। এটা আবার কে রে? পাশে তানহাকে দেখিয়ে। জেইন, ও হচ্ছে তানহা, আমার ক্লায়েন্ট। অনামিকা তানহার সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল, অনামিকা, হাই, আই এম অনামিকা, জেইনের বেস্ট ফ্রেন্ড। তানহা নিজের রাগকে কন্ট্রোল করে মুখে বিরক্তি মাখা একটা হাসি টেনে অনামিকার সাথে হাত মিলিয়ে বলল, তানহা, আই এম তানহা। তানহা জারিন আহমেদ। অনামিকা তানহার কাছ থেকে জেইনের কাছে এসে তার এক হাত ধরে টানতে টানতে বলল, অনামিকা, এই জেইন, চল চল, তোর সাথে আমার অনেক কথা আছে। জেইন, আরে কি করছিস? কি কাজ করছি তো। অনামিকা, কাজ তো সারাদিনই করিস, এখন আমি কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি আমার সাথে যাবি, ব্যাস। অনামিকা জেইনের হাত ধরা দেখে এবার আর তানহা নিজেকে কন্ট্রোল করতে পারল না। তাই সে জেইনের অন্য হাত ধরে টান দিয়ে বলল, তানহা, মিস অনামিকা, উনি তো বলছে যে উনি কাজ করছেন। তাহলে খামোখা জোর করছেন কেন? আর মি জেইন, আমার সময়েরও একটা মূল্য আছে। আপনাদের ফালতু আলাপ আপনারা পরে করবেন। এই যে মিস অনামিকা, ইউ মে লিভ নাও। রেগে তানহার কথা শুনে অনামিকা মুখটা কালো করে সেখান থেকে চলে গেল। জেইন তানহাকে কিছু বলতে যাবে তার আগেই তানহা বলে ওঠল, তানহা, সুমি। জেইন, স্টার্ট করা যাক। জেইন জানে এখন কোনো কিছু বলে লাভ নেই, তাই সেও আর কোনো কথা বাড়ালো না। এক সপ্তাহ পর। এই এক সপ্তাহে তানহা জেইনকে একবারে এক কথায় জ্বালিয়ে মেরেছে। সে সবসময় জেইনের কাছাকাছি থাকার চেষ্টা করেছে। হয়তো কোনো কাজের বাহানায়, কারখানার কাজ দেখার বাহানায়, আর নয়তো কোনো ফাইল বসতে চাওয়ার বাহানা। জেইনের এইসবে প্রচুর বিরক্ত লাগলেও মনের কোনো এক কোণে এক অদ্ভুত একটা ভালো লাগাও কাজ করত। তাই সেও এইসব নিয়ে তানহাকে বেশি কিছু বলতো না। এই এক সপ্তাহে অনামিকাও আর আসেনি। আজ সকালে তানহা অফিসে এসে জেইনের কেবিনের দিকে পা বাড়ায়। সে তাড়াহুড়োয় নক না করেই কেবিনের ভেতরে ঢুকে পড়ে। কেবিনে ঢুকেই যেন তার পুরো দুনিয়া থমকে যায়। কারণ অনামিকা জেইনের গলা জড়িয়ে ধরে তার গালে কিস করছে। আর জেইন চোখে মুখে বিরক্তিকর ছাপ নিয়ে দাঁড়িয়ে অনামিকাকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছে। কিন্তু তানহার চোখে তো শুধু অনামিকা জেইনকে কিস করার দৃশ্যটাই ভাসছে। তানহার আগে তাদের সামনে গিয়ে অনামিকার হাত দুটো জেইনের গলা থেকে ছাড়িয়ে তার গালে ঠাস করে একটা চড় মারে। তানহার চড় মারাতে অনামিকা রেগে বলে, অনামিকা, হাউ ডেয়ার ইউ? তোমার সাহস হয় কি করে আমাকে চড় মারার? তানহা অনামিকার কথা কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে অনামিকার হাত ধরে তাকে কেবিনের বাইরে ধাক্কা মারল। তারপর দরজা লক করে দিল। কিছুক্ষণ আগে জেইন তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল। এমন সময় কেউ দরজায় নক করে বলে, আসতে পারি? জেইন সেদিকে তাকিয়ে হেসে বলে, জেইন, আরে অনামিকা, তুই কবে থেকে আবার নক করে আমার কেবিনে আসিস? অনামিকা, কি করবো বল, এখন তো তোর লাইফে অন্য কেউ এসে গেছে। তাই আমার কি আর আগের মতো থাকলে চলে? ভেতরে ঢুকতে ঢুকতে জেইন, কি বলতে চাইছিস তুই? ভ্রু কুঁচকে। অনামিকা, কি বলতে চাইছি বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? জেইন, দেখ, যা বলার ক্লিয়ারলি বল।
চেয়ার থেকে উঠে অনামিকার সামনে গিয়ে দাঁড়িয়ে। অনামিকা, তুই কেন বুঝিস না আমি তোকে খুব ভালোবাসি জেইন। প্রথমে নবনীকা আর এখন তানহা। আমি কেন নই জেইন? কেন তুই বারবার আমাকে ফিরিয়ে দিস? বলেই জেইনের গলা জড়িয়ে ধরল দুই হাতে। জেইন অনামিকার হাত গলা থেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, জেইন কি করছিস? অনামিকা, ছাড় আমাকে। আর তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোকে আমি আমার ফ্রেন্ড ছাড়া আর কিছুই ভাবি না। আর না তানহার সাথে আমার তেমন কোনো সম্পর্ক আছে। অনামিকা, তাহলে আমাকে ভালোবাসতে তোর প্রবলেমটা কোথায়? আমাকে নিয়ে এসব কিছু ভাবিস না তো কি হয়েছে এখন ভাববি। জেইন দেখ অনামিকা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। ছাড় আমাকে। বলেই জোর করে অনামিকার হাত ছাড়িয়ে নিল। অনামিকা আবার জেইনের গলা জড়িয়ে ধরল ও বলল, অনামিকা, বাড়াবাড়ি তো এখন করব। বলেই জেইনের গালে আচমকা কিস করে বসে। আর ঠিক তখনই তানহা কেবিনের ভিতরে ঢুকে ও তাদেরকে ওই অবস্থায় দেখে। এখন জেইন তানহার এইসব কাণ্ড দেখে রেগে বলল, জেইন, কি করছোটা কি তুমি? তুমি অনামিকাকে থাপ্পড় মারলে কেন? তুমি জানো না ও আমার ফ্রেন্ড হয়? জেইনের কথা শুনে তানহা রেগে গিয়ে তার শার্টের কলার ধরে দেয়ালের সাথে জোরে ধাক্কা মেরে ধরল ও চিৎকার করে বলল, তানহা, শাট আপ, জাস্ট শাপ। একটা কথাও বলবেন না আপনি। আপনার জাস্ট ফ্রেন্ড বলেই কি আপনি ওকে কিস করতে দিয়েছেন? ওর সাহস কি করে হলো আপনাকে কিস করার? জেইন, সেটা তোমার দেখার বিষয় না। নিজের লিমিটের মধ্যে থাকো। বুঝতে পেরেছো? নাও লিভ মাই কলার রাইট নাও। জেইনের কথাগুলো যেন আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট ছিল। তানহা রেগে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে জেইনের কলার আরো শক্ত করে ধরে ওর আরো কাছে গিয়ে বলল, তানহা, কিস মি। জেইন, হোয়াট? তানহা, এসে কিস মি রাইট নাও। জেইনের শার্টের কলারটা শক্ত করে ধরে প্লাস ঝাঁকিয়ে। জেইন, মাথা ঠিক আছে তোমার? কি আবোল তাবলো বকছো? আর ইউ টোটালি লস্ট অফ ইউর মাইন্ড? তানহা, আমি আবোল তাবলো বকছি না। আমার মাইন্ড লস রে। আমার কেন? অনামিকার কিস করাতে তো তোমার কোনো প্রবলেম হয়নি। তাহলে আমাকে কিস করতে এত কিসের সমস্যা তোমার? ছি। জেইন, ও শাট আপ তানহা। আমি শেষবারের মতো বলছি, আমার কলারটা ছাড়ো। না হলে তোমার জন্য এর পরিণাম মোটেও ভালো হবে না। রেগে তানহা, আমিও তোমাকে শেষবারের মতোই বলছি, কিসমি। না হলে আমিও তোমার কলার ছাড়বো না। জেইন, তুমি। আর কিছু বলতে পারল না জেইন। তার আগেই তানহা 4 ঠোঁট এক করে দিয়েছে। তানহা যেন আজ নিজের মাঝে নেই। সে কি করছে তা সে নিজেও জানে না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আর সেটা হলো অনামিকা জেইনের গালে কিস করেছে। জেইন শুধুমাত্র তাকে অন্য কেই কেন কিস করবে? জেইন তানহার এমন কাজে অবাকে চরম পর্যায়ে। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তার মধ্যেও যেন তানহাকে সরানোর কোনো আকুলতা নেই। কিছুক্ষণ পর হঠাৎ কিছু একটা ভেবে জেইন তানহাকে নিজের থেকে ছাড়িয়ে খুব জোরে কষিয়ে ঠাস করে একটা চড় মারে। তানহা গালে হাত দিয়ে অবাক নয়নে জেইনের দিকে তাকিয়ে আছে। চড় মারার কারণে তার ঠোঁটের সাইড কেটে রক্ত পড়ছে। জেইন এবার তানহার 2 বাহু শক্ত করে চেপে ধরে রেগে চিৎকার করে বলে, জেইন, তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন করার? লজ্জা করে না একটা মেয়ে হয়ে কোনো ছেলেকে এভাবে কিস করতে? নাকি এর আগেও অন্য কাউকে করেছো? তা আর কজনকে করেছো জানতে পারি? তানহা জেইন নন, টলমল চোখে। জেইন চুপ, একদম চুপ। একটা কথা বলবে না তুমি? এই কদিন অনেক সহ্য করেছি। আর না, আজ তুমি তোমার লিমিট ক্রস করে ফেলেছো। আমাকে কে কি করলে না করলে সেটা আমার ব্যাপার। তাতে তুমি বলার কি? কে হও তুমি আমার? না তো তুমি আমার বউ হও, আর না আমার গার্লফ্রেন্ড। তাহলে এইসবে তুমি বলার কি? কোন অধিকারে তুমি এমন করছো হে? কোন অধিকারে? ওহো, আমিও না কাকে কি বলছি। এটা তো মনে হয় তোমার কাছে নতুন কিছু না। এইসব করার হলে দেশে অনেক পতিতালয় আছে, তো সেখানে যাও না, রোজ নতুন নতুন কাস্টমার পাবে। তা না করে আমার পিছনে কেন পড়েছো তুমি? ছি।
জেইনের এইসব কথা শুনে তানহার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে ভাবতেও পারেনি জেইন তাকে এইগুলা বলবে। সে জেইনের বুকে 2 হাত রেখে তাকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারে। তারপর চেঁচিয়ে বলে, তানহা, ব্যাস অনেক বলেছ তুমি। ভালোবাসি আমি তোমাকে। বুঝতে পেরেছ তুমি ভালোবাসি তোমাকে। আর এর আগে আমি কাউকে কিস করা তো দূরের কথা, হাত পর্যন্ত করিনি। তোমার চিন্তাধারা যে এতটাই নিচা আমি ভাবতেও পারিনি। আর অধিকারের কথা বলছিলে না? অধিকার নিয়েই তোমার সামনে আসবো আমি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। জেইন লিভ। আই শেড লিভ। গলা ফাটিয়ে চিৎকার করে। তানহাও আর কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তানহা যেতেই জেইন হাঁটু গেড়ে ধপ করে মাটিতে বসে পড়ে। তারপর মাথা নিচু করে 2 হাতে সামনের চুলগুলো পেছনে নিতে নিতে ঘাড়ে 2 হাত দিয়ে বলতে থাকে, জেইন কেন? আবার কেন এমন হচ্ছে আমার সাথে? আমি চাই না আর কাউকে ভালোবাসতে। চাই না আবারও মিথ্যে কারো মায়ে নিজেকে জড়াতে। কি লাভ এই ভালোবাসার মায়ে নিজেকে জড়িয়ে? স্বার্থপর তুমি, খুব স্বার্থপর নবনীকা। কেন আমাকে একা ফেলে চলে গেলে? আমি যে আর কাউকে কোনোদিন ভালোবাসতে চাই না। কিন্তু দেখো, এই বেহায়া মন আবারও তানহার মায়ে নিজেকে জড়াতে চাইছে। কি করব আমি? কোন দিকে যাব? তানহা তো আমাকে ভালোবাসে। আমি পারবো না তোমার জায়গা কাউকে দিতে। পারবো না আমি। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এদিকে তানহা বাড়িতে এসে ওয়াশরুমের মধ্যে ঢুকে ঝর্ণা ছেড়ে তার নিচে বসে অঝরে কাঁদতে থাকে ও বলতে থাকে, তানহা, ভুল করলে জেইন। খুব বড় ভুল করলে, আর তুমি আমার ভালোবাসাকে অপমান করে। এর মূল্য যে তোমায় দিতেই হবে বেবস। অধিকার নিয়ে তোমার কাছে যেতে হবে, তাই তো? এবার তাহলে তাই হবে। আমিও দেখবো এবার তুমি কিভাবে আমাকে ফিরিয়ে দাও। আমি দেখতে চাই আমার জেদের কাছে তোমার জেদ কতক্ষণ টিকতে পারে। আমিও দেখতে চাই যে তুমি কতক্ষণ আমাকে না ভালোবেসে থাকতে পারো। এবার তুমি দেখবে এই তানহা কি করতে পারে। এতদিন তুমি এই তানহার ভালোবাসা দেখেছো, এখন পাগলামি দেখবে। প্রায় 1 ঘন্টা পর তানহা ওয়াশরুম থেকে বের হয়। অতিরিক্ত কান্না করার ফলে চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। মাথাটাও ব্যথা করছে। তাই সে 2টি ঘুমের ট্যাবলেট খেয়ে বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে পড়ে। এই মুহূর্তে যে এই ঘুমটাই পারে তাকে একটু শান্তি দিতে। অনেকদিন পর আবার পুরনো স্মৃতিগুলো মনে নাড়া দিয়ে উঠেছে জেনের। তাই সে ছাদের এক কোণে বসে বসে ড্রিঙ্ক করছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ এভাবে ড্রিঙ্ক করার পর সে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, জেইন, খুব মজা পাচ্ছ তুমি, তাই না? আমাকে কষ্টের বসে রেখে তুমি আনন্দে আছো, তাই না? ঘৃণা করি আমি তোমাকে। শুনতে পারছো? তুমি ঘৃণা করি তোমাকে আমি। বলেই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, কেন আমাকে একা করে চলে গেলে নবনীকা? আমাকে নিয়ে যাও না তোমার সাথে। জানো, তানহাকে আজ আমি থাপ্পড় দিয়েছি। কারণ ও তোমার জায়গা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু দোস্ত ওর একা নয়। দোস্ত আমিও করেছি, ওকে প্রথমে নিজের থেকে না সরিয়ে। আমি জানি না আমার তখন কি হয়েছিল, কেন এমনটা করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি এমনটা করেছিলাম। জানি না কেন তানহা আমার কাছে আসার পর আমার হার্টবিট দ্রুত চলছিল। জানি না, আমি কিচ্ছু জানি না। প্লিজ নবনীকা, হেল্প মি, প্লিজ হেল্প মি। 2 হাতে চুল মুষ্টিবদ্ধ করে ধরে কাঁদতে লাগলো জেইন। এতদিন ধরে সে ভেতরের কষ্টটাকে চেপে রাখলেও আজ আর পারছে না। আর কত মিথ্যে অভিনয় করবে সে? মা বাবার জন্য সারাক্ষণ হাসি খুশি থাকার মিথ্যে অভিনয় করতে করতে যে সে বড় ক্লান্ত হয়ে পড়েছে। আজ তার চোখে জলেরা যেন তার সাথে তাল মিলিয়ে তাদের ক্লান্ততাটা প্রকাশ করে চলেছে। জেইন টলমল পায়ে তার ঘরে যাওয়ার জন্য সেদিকে পা বাড়ায়। টলতে টলতে সিঁড়ি দিয়ে নেমে ঘরে ঢুকেই উবু হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি জমায় সে। পায়ে জুতা, হাতে ঘড়ি, এলোমেলো চুল, গায়ের কোট কিছুই খুলেনি জেইন। ওগুলো যেই অবস্থায় ছিল ওই অবস্থায় রয়ে গেছে। সকালে জানালার পর্দার ফাঁক দিয়ে সূর্যের কিরণ মুখে এসে পড়তেই জেইনের কপাল ও চোখ অটোমেটিক্যালি কুঁচিয়ে গেল। সে আস্তে আস্তে চোখ খুলে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বলতে লাগলো, জেইন, ও শীত 10টা বেজে গেছে। আজ এত লেট কিভাবে করলাম আমি? বলেই হাতের ঘড়ি,
পায়ের জুতো আর কোটটা খুলে তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। অফিসে নিজের কেবিনে বসে কাজ করছে জেইন। কিন্তু আদৌ কি তার কাজে মন আছে? না, নেই। কারণ আজ অফিসে আসার পর সে একবারও তানহাকে দেখতে পায়নি। তাই মনটা তার খুব আনচান করছে তানহাকে একবার দেখার জন্য। ম্যানেজারকে জিজ্ঞেস করেছিল, তার থেকে জানতে পারে তানহা এখনো আসেনি। অন্যদিন হলে তো তাকে এতক্ষণে জ্বালিয়ে মারত। তবে আজ কি হলো? নাকি গতকালকের ঘটনার জন্য কি আর আসবে না তানহা? না আসুক তাতে কি হয়েছে? এটাই তো চেয়েছিল সে, তানহা তার সামনে আর না আসুক। তাহলে তার এত অস্থিরতার কারণ কি? ল্যাপটপের দিকে তাকিয়ে এইসব ভাবছে জেইন। হঠাৎই বাইরে থেকে কারো গলার আওয়াজ পেয়ে ধ্যান ভাঙল তার। তড়িঘড়ি করে বাইরে বের হয়ে দেখে সে যা ভেবেছিল তাই। হ্যাঁ, এটা তানহা। কিন্তু সে রাফিদ, অফিসের কর্মচারী, এর সাথে কি করছে? দেখে তো মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা বলছে। কথা বলবে ঠিক আছে, এত কাছাকাছি দাঁড়ানোর কি আছে আজব? মনে মনে তানহা সাইডে তাকিয়ে দেখে জেইন এদিকেই তাকিয়ে আছে। তানহা সেদিকে কোনো তোয়াক্কা না করে রাফিদকে বলল। তানহা ওকে রাফিদ ওই কথাই রইল তাহলে। যা বললাম ঠিক মতো করো। ইউ মে গো নাও। রাফিদ জি ম্যাম বলেই সে চলে গেল। রাফিদ চলে যেতেই তানহা জেইনের পাশ কাটিয়ে নিজের কেবিনের ভেতর চলে গেল। তানহার এরূপ কাজে জেইন টোটালি শোকড হয়ে গেছে। কারণ এই কয়দিনে তানহা এমনটা করা তো দূরে থাক, জেইনকে 1 মিনিটের জন্য শান্তি দেয়নি। সবসময় তার আশেপাশে থাকার চেষ্টা করেছে। আর আজ সে তানহাই কিনা তাকে এভয়েড করছে। জেইনের কাছে বিষয়টা খারাপ লাগলেও সে কিছু বলল না। কেবিনের মধ্যে চেয়ারে হেলান দিয়ে বাম হাত উল্টো করে কপালের উপর দিয়ে বসে আছে জেইন। আর ভাবছে, জেইন তানহাকে কি সরি বলবো নাকি বলবো না। কেন? আমি কেন তাকে সরি বলবো? দোষ তো তানহাই করেছে। আমি যা করেছি একদম ঠিক করেছি। কোনো ভুল করিনি আমি। তাহলে সরি কেন বলবো? যা খুশি করুক ও। তাতে আমার কি? আজ প্রায় 3 দিন হতে চলল তানহা জেইনের সাথে কথা বলা তো দূরে থাক, তার সামনে ঠিক মতো যায় না। তানহার এই এড়িয়ে চলাটা বড্ড বেশি পোড়াচ্ছে জেইনকে। যদিও জেইন এই কয়দিনে অনেকবার চেষ্টা করছে তানহার সাথে কথা বলার, তাকে সরি বলার, কিন্তু তানহা তাকে বরাবরই এভয়েড করে গেছে। জেইনও চায় না যে সে তানহার প্রতি দুর্বল হয়ে পড়ুক। তাই সেও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে তানহার সাথে আর কথা বলার চেষ্টা করবে না। সেও তাকে যথাসম্ভব এড়িয়ে চলবে। কারণ নবনীতাকে ভুলতে পারা যে তার পক্ষে এত সহজ না। কিন্তু তার সব ভাবনা চিন্তার মধ্যে জল ঢেলে দিয়ে কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো তানহা। তারপর জেইনের দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, তানহা, এই নেও তোমার জন্য আজকে স্পেশাল গিফট। বাঁকা হেসে তাহার এরূপ হুট করে ঢুকে পড়া এমন কথায় জেইন কিছুটা ভাবাচেকা খেয়ে যায়। তাও নিজেকে সামলে নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, জেইন, কিসের কার্ড এটা? তানহা, দেখতেই তো পাচ্ছ এটা একটা বিয়ের কার্ড। তাও জিজ্ঞেস করছো কেন? জেইন, হ্যাঁ তা অবশ্য দেখতেই পাচ্ছি। কিন্তু কার বিয়ে? তানহা, কার আবার অবশ্যই আমারই হবে। আমি তো আর অন্য কারো বিয়ের দাওয়াত দিতে আসবো না তোমাকে। তানহার বিয়ের কথাটা শুনে জেইন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার বুকের বা পাশের হাড়টার ব্যথা যেন ক্রমশ বেড়েই চলেছে। সে বলল, জেইন, তোমার বিয়ে মানে? তানহা, আমার বিয়ে মানে আমার বিয়ে। তাও আমার ভালোবাসার মানুষের সাথে। জেইন, বা ভালোই তো এই কয়দিনে অন্য কাউকে পটিয়ে নিয়েছ। যেই দেখলে আমি পত্তা দিলাম না অমনি অন্য কাউকে ধরেছ। তোমার ব্যাপারে আমার ধারণাটাই তাহলে সত্য প্রমাণিত হলো। তুমি তো দেখি বেশ ভালোই গিরগিটির মতো রং পাল্টাতে পারো। তার ছেলেটা কে তা জানতে পারি? তানহা, তা না হয় কার্ডেই দেখে নিও। জেইন, ঠাপ করে দেখবো। এনিওয়ে কংগ্রেস। কথাগুলো বলতে জেইনের খুব কষ্ট হচ্ছে। তানহা থিংস, বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। না হলে বিয়েটা হবে কি করে? জেইন, মানে কি বলতে? জেইন আর কিছু বলতে যাবে তার আগেই তার ফোনটা বেজে ওঠে। সে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে তানহাকে বলে, জেইন, এক্সকিউজ মি।
বলেই ফোনটা নিয়ে সাইডে চলে যায় কথা বলার জন্য। জেইন, হ্যালো। অপর পাশ। জেইন, হোয়াট? ওকে, আপনি একটু দেখুন, আমি এক্ষুনি আসছি। জেইন ফোনটা পকেটে রেখে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে। জেইনকে এভাবে বেরোতে দেখে তানহা টেনশনে পড়ে যায়। সে ভাবছে কি এমন হলো যে জেইন তাকে কিছু না বলে এভাবে বেরিয়ে গেল। এর পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। আমাকে জানতেই হবে কার ফোন এসেছিল আর জেইনই বা কেন এরকম ভাবে বেরিয়ে গেল। বাসার ড্রয়িং রুমের মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছে জেইন। তার মাকে রুমের মধ্যে ডাক্তার চেক আপ করছে। কিছুক্ষণ আগেই হার্ট অ্যাটাক করেছেন উনি। এর মধ্যে তার বাবাও বাসায় ছিল না, তাই বাড়ির এক কাজের লোক ফোন করে তাকে এই খবর জানায়। ডাক্তার বের হওয়ার পরে ফয়সাল চৌধুরী ও জেইন তার কাছে গিয়ে জানতে চায় মিসেস জাকিয়া এখন কেমন আছে। উত্তরে উনি বলেন, ডাক্তার, এখন চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশনের কারণে এমনটা হয়েছে। তবে খেয়াল রাখবেন ওনার উপর যেন আর কোনো রকমের স্ট্রেস না পড়ে। মিসেস জাকিয়ার সামনে অপরাধীর মতো বসে আছে জেইন, আর উনি খাটে হেলান দিয়ে বসে অন্যদিকে তাকিয়ে আছেন। তার মায়ের চিন্তার কারণটা যে সে নিজেই এটা খুব ভালো করেই জানে। জেইন, সরি মমো, তার মায়ের হাত ধরে মাথা নিচু করে। মিসেস জাকিয়া তার শরীর কোনো উত্তর না দিয়ে সরাসরি বললেন, মিসেস জাকিয়া, তোমার জন্য মেয়ে দেখেছি জেইন। আগামী মাসে তোমার বিয়ে। কার্ডও ছাপানো শেষ, তোমার রুমের মধ্যে রাখা আছে, দেখে নিও। আমি চাই না আমার ছেলে একজনের স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকুক। মা হিসেবে আমারও তোমার কাছে কিছু চাওয়া আছে। আমিও চাই আমার ছেলে ভালো থাকুক। অন্যদিকে তাকিয়ে বলল উনি। জেইন, কিন্তু মমো, আমি তো ভালোই আছি। এবার মিসেস জাকিয়া তার দিকে তাকিয়ে বলল, মিসেস জাকিয়া, হ্যাঁ, কতটুকু ভালো আছো তা তো গতকালই দেখতে পেলাম। আমি এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না জেইন। আমি যা বলেছি তাই হবে। বলতে বলতেই ওনার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জেইন কিছু বলবে তার আগেই তার পাশ থেকে তার বাবা বলল, ফয়সাল চৌধুরী, আর আপত্তি করো না জেইন। তোমার মা যা বলছে মেনে নাও। আমিও তোমার মায়ের সাথে একমত। তাছাড়া মেয়েটাও খুব ভালো। জেইন আর কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে বেকুনিতে বসে আছে জেইন। কি করবে কিছুই বুঝতে পারছে না। না নিজের মা বাবাকে আর কষ্ট দিতে পারবে না সে। নিজের খুশির জন্য না হোক, তাদের খুশির জন্যই না হয় বিয়েটা করবে সে। এসব ভাবতে ভাবতেই রুমের ভেতর গিয়ে ওয়ার্ডরোবের উপরে রাখা কার্ডটা চোখে পড়ল তার। সে গিয়ে কার্ডটা দেখেই অবাক। এটা তো হুবহু সেই কার্ডের মতো যেটা তানহা তাকে দিয়েছিল, কিন্তু তাড়াহুড়োয় সেটা অফিসের মধ্যেই ফিরে এসেছে। সে আর দেরি না করে কার্ডটা খুলল, কিন্তু সেটা খোলার পর সে আরো অবাক। কারণ বরের জায়গায় তার ছবি ও কনের জায়গায় তানহার ছবি দেওয়া। তাহলে তার বিয়ে তানহার সাথেই হচ্ছে। তবে তানহা তাকে কিছু বলল না কেন? এসব কিছুর মধ্যেও যেন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। কিন্তু নবনীকাকে সে কি করে বলবে? আজ তাহাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, না কারো বিয়ে উপলক্ষে নয়। আজ তার বোন অনির জন্মদিন। পার্টিতে মোটামুটি সব গেস্টরাই এসে পড়েছে। জেইনের ফ্যামিলির সবাইও এসেছে। জেইনের চোখ দুটো সেই কখন থেকে তানহাকে খুঁজে যাচ্ছে, কিন্তু তার কোনো পাত্তাই নেই। থাকবে কি করে? তানহা তো তার বোনকে সাজাতে ব্যস্ত। যদিও পার্লার থেকে লোক এসেছিল, কিন্তু অনির এক কথা, আমি অপুর কাছ থেকেই সাজবো। অনিকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে তানহা। সবার নজর তাদের দিকেই, কিন্তু একজনের নজর শুধু তানহার দিকে আটকে আছে। সে হলো জেইন। হালকা পিঙ্ক কালার একটা গাউন পরেছে তানহা, সাথে ম্যাচিং জুয়েলারি ও অর্নামেন্টস, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, আর মুখে হালকা মেকআপ। এতেই তাকে অনেক সুন্দর লাগছে। অনি পরেছে একটা হোয়াইট কালার লং গাউন ও তার সাথে ম্যাচিং জুয়েলারি, মাথায় একটা ছোট্ট তাজ, সাথে মুখে মেকআপ ও লিপস্টিকও তো আছেই। কবির আহমেদ যেন তার দুই মেয়ের দিক থেকে চোখই সরাতে পারছে না। বাহ, কত সুন্দর লাগছে তার দুই পরীকে। কেক কাটা অবধি জেইন শুধু তানহার দিকেই তাকিয়েছিল। তার ধ্যান ভাঙে সবার তালির আওয়াজে। তানহা কয়েকবার আর চোখে জেইনের দিকে তাকিয়েছে।
কিন্তু তা জেনের অজান্তে সবাই পার্টি এনজয় করছে। এরই মধ্যে ফয়সাল চৌধুরী অনিকে নিয়ে ডান্স ফ্লোরে চলে গেলেন। তিনি অনিকে নিয়ে ডান্স করছেন, আর এদিকে সবাই তালি দিতে লাগলো। তার এমন কাণ্ডে অনি ডান্স করা অবস্থাতেই হাসতে হাসতে বলল, অনি ও বাবা, তুমি ডান্সও করতে পারো? আমার তো জানাই ছিল না। ফয়সাল চৌধুরী, তোরা আমাকে যতটা বুড়ো মনে করিস, আমি কিন্তু ততটাও বুড়ো নই। আর মেয়ের খুশির জন্য তো এইটুকু করতেই পারি আমি। ডান্স করতে করতে এসে তানহাও তার বাবা আর বোনের কাণ্ড দেখে হাসছে, আর এদিকে একজন তাকে মুগ্ধ নয়নে দেখে চলেছে। পার্টিতে অনেকেই ডান্স করছে, আর অন্যদিকে লাইট স্পিকারে গান বাজছে। জেইন যখন তানহাকে দেখতে ব্যস্ত, তখন একটা মেয়ে তার পাশে এসে দাঁড়িয়ে বলল, মেয়েটি হাই এম সাদিয়া, হাত বাড়িয়ে। জেইন তানহা থেকে চোখ সরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে তার সাথে হাত মিলিয়ে বলল, জেইন, ও হ্যালো, মাই নেম ইজ জেইন চৌধুরী। বলেই জেইন আবারও তানহার দিকে তাকালো। এবার তানহা বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে আছে, আর ইশারায় জেইনকে সেখান থেকে সরে যেতে বলল। কিন্তু জেইন তানহার কথা কোনো তোয়াক্কা না করে ওখানেই দাঁড়িয়ে রইল। এর মধ্যে সাদিয়া আবার বলল, সাদিয়া, নাইস নেম, ক্যান ইউ ডান্স উইথ মি? জেইন, নো থিংস, বিরক্তিকর ভাবে। সাদিয়া এবার জেইনের হাত ধরে বলল, সাদিয়া, কামন ইয়ার, জাস্ট চিল না। বলেই জেইনকে নিয়ে ডান্স ফ্লোরে চলে গেল। জেইনও আর কোনো উপায় না পেয়ে সাদিয়ার সাথে ডান্স করতে লাগলো। যে যার যার মতো ডান্স করছে, আর এদিকে তানহার আগে ফুসফুস করছে। এর ঠিক কিছুক্ষণ পরে জোরে একটা কিছু ভাঙ্গার শব্দ এলো। তাতে সবাই ডান্স থামিয়ে সাইডে তাকালো। কাছে বড় বাচ্চা ভেঙে নিচে পড়ে আছে, আর তার পাশেই তানহা দাঁড়িয়ে আছে। কেউ কিছু বোঝার আগে তানহা জেইনের শার্টের কলার ধরে তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। আর জেইন এখনো আহাম্মকের মতো তানহার দিকে তাকিয়ে আছে। তারপর কি হয়েছে সবারই জানা। প্রেজেন্ট। আজ জেইন আর তানহার বিয়ে। যদিও জেইন বিয়েটা করতে চাইছিল না, কিন্তু তার মায়ের কথা চিন্তা করে শুধু বিয়েটা করছে। তবুও তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সে নবনীকাকে ধোঁকা দিচ্ছে। এদিকে কবির আহমেদ চেয়েছিলেন বড় মেয়ের বাবা বিয়েটা বেশ ধুমধাম করে দিবে, কিন্তু কি আর করার, মেয়ের জেদের কাছে তাকে হার মানতেই হলো। তানহা চাইছে বিয়েটা তাড়াতাড়ি ও ঘরোয়া ভাবেই হোক, কারণ সে জেইনকে হারানোর রিস্ক আর নিতে পারবে না। একদিকে অনামিকা জেইনের পিছনে লেগে আছে, তো ওই দিন পার্টিতে আবার সাদিয়া নামের আপদটা এসে জুটেছে। তার জন্য রাগের মাথায় কি করলো তা ভেবেই এখন খারাপ লাগছে। না নিজের জন্য নয়, জেইনের জন্য। তাকে সবার কত কথা শুনতে হলো, আর সবচেয়ে বড় কথা, তার বাবার থাপ্পড় পর্যন্ত খেতে হলো। বউ সেজে বাসর ঘরে বসে আছে তানহা। প্রায় অনেকক্ষণ ধরে সে জেইনের জন্য অপেক্ষা করছে, তবে অন্য বউদের মতো ঘুমটা দিয়ে নয়, বরং ব্ল্যাক কালার প্লাজো, গোলাপি কালার একটা হাঁটুর উপর অব্দি টপস, আর গলায় রেড কালার একটা স্কার্ফ ঝুলিয়ে খাটের মধ্যে পা ঝুলিয়ে বসে বসে চিপস খাচ্ছে। তাকে রুমে দিয়ে যাওয়ার পরই সে শাড়ি ও গয়না খুলে ওগুলো পরেছে। ওসব ভারী ভারী শাড়ি গহনায় তার ভীষণ অস্বস্তি ফিল হচ্ছিল। আর সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, তাই ব্যাগ থেকে চিপস বের করে খাচ্ছে। কিন্তু জেইনের কোনো পাত্তাই নেই। কতক্ষণ হয়ে গেছে, সে এখনো আসছে না কেন? তখনই দরজা ঠেলে ঘরে ঢুকলো জেইন। ঢুকেই সে তানহাকে এই অবস্থা দেখে কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল। বাসর ঘরে যে বউরা এভাবে বসে থাকে তা তার জানা ছিল না। তবে সে আজ ডিসাইড করেছে যে আজ তানহাকে নবনীকার ব্যাপারে সবকিছু বলে দিবে, কারণ সে এখন তার স্ত্রী। তার পুরো অধিকার আছে এ বিষয়ে জানার। এসব ভেবেই সে তানহার পাশে গিয়ে বসলো ও বলল, জেইন, তোমাকে কিছু বলতে চাই আমার ব্যাপারে। এদিকে জেইন আসার পর তানহার তেমন কোনো রিয়াকশন নেই। সে আগের মতোই বসে বসে তার চিপস খাওয়ায় ব্যস্ত। এবার জেইনের কথা শুনে সে তার দিকে না তাকিয়ে চিপস খেতে খেতে বলল, তানহা কি আর বলবে? এটাই তো বলবে যে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না, তোমাকে আমার সহ্য হয় না, আমি এই বিয়েটাও মানি না, তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না, ব্লা ব্লা ব্লা। অনেকটা ব্যঙ্গ করার সুরে, লিসেন, এসব ফালতু কথা আমি শুনতে তোমাকে বিয়ে করিনি, ওকে?
আজ হোক কাল হোক আমাকে তো তোমার মেনে নিতেই হবে। এবার জেনের দিকে তাকিয়ে বলল কথাটা। তানহার কথা শুনে জেনের মেজাজ গরম হয়ে গেল। এই মেয়ে তার কথা না শুনেই সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে। তার উপর এত কিসের অ্যাটিটিউড ওর। জেইন এবার তানহার দুই বাহু শক্ত ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলতে থাকে, জেইন এই মেয়ে আমার কথা শুনেছো তুমি? কথা না শুনেই এত বেশি ভাব থেকে বলেছে তোমাকে? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি তোমাকে ওসব বলবো? এখন আমি বলবো আর তুমি শুনবে। এর আগে যদি একটাও বেশি কথা বলেছো তুমি তাহলে তোমার খবর আছে বলে দিলাম। জেইনের এমন রিয়াকশনে তানহা চোখ বড় বড় করে পুরো আবুলের মতো তার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে জেইন তানহাকে ছেড়ে আবার বলল, জেইন মুখে আঙ্গুল দাও। তানহা এখনো ওভাবেই আছে। জেইন এবার ধমক দিয়ে বলল, জেইন কি বলেছি শুনতে পাওনি? মুখে আঙ্গুল দাও। জেইনের ধমকে তানহা কেঁপে উঠল। ওর সাথে সাথে এক আঙ্গুল ঠোঁটে চেপে ধরে আসাম করে খাটে বসে রইল। জেইন হুম গুড। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এভাবেই থাকবে। বোঝা গেছে? তানহা রক্তিম মুখ। জেইন বোঝা গেছে জোরে ধমক দিয়ে। তানহা এবার মাথা নড়ালো, মানে বুঝতে পারছে। জেইন এবার শান্ত গলায় অন্যদিকে তাকিয়ে বলতে শুরু করলো, জেইন নাম নবনীকা। আমরা একই ভার্সিটিতে পড়তাম। আমি থার্ড ইয়ারে আরো ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে নবীন বরণ অনুষ্ঠানে আমি ওকে প্রথম দেখি। ওখান থেকেই আমাদের পরিচয়। অনেক ভালোবাসতাম আমরা একে অপরকে। আমাদের ফ্যামিলিও এই বিষয়টা জানার পর আর অমত করেনি। দুই ফ্যামিলিরই সবাই খুশি ছিল। সিদ্ধান্ত হয় আমার পড়াশোনা শেষ করার পরই আমাদের বিয়ে দেওয়া হবে। বেশ ভালোই চলছিল সবকিছু। হঠাৎ একদিন বিকেলে আমার ফোনে একটা কল আসে। কলটা পেয়েই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি। ওই মুহূর্তে আমার ঠিক কি রিয়াকশন দেওয়া উচিত ছিল তা আমার জানা ছিল না। কারণ নবনীকার বাড়ি থেকে তার বাবা ফোন করেছিল। উনি কেঁদে কেঁদে বলছিলেন নবনীকা নাকি তাদের বাড়ির ছাদ থেকে পা ফসকে পড়ে গেছে। আর তাদের বাসাটা সাততলা থাকার পরের সাথে সাথেই নবনীকার মৃত্যু হয়। এটুকু শুনেই আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। মা পেছনে থেকে অনেকবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমার সেদিকে কোনো হুঁশ ছিল না। আমি কোনো মতে নবনীকাদের বাসায় গিয়ে পৌঁছাই। ওখানে অনেক মানুষের ভিড় ঠেলে গিয়ে দেখি তার রক্তাক্ত শরীরটা মাটিতে পড়ে আছে আর পাশেই নবনীকার মা বাবা বসে কাঁদছে। আমি ওর সামনেই ধপ করে বসে পড়ি। জানো কত ডাকলাম ওকে আমি, কিন্তু ও একটাবারের জন্য আমার ডাকটা শুনলো না আর না কোনো জবাব দিল। এই দুই হাতে আমি আমার ভালোবাসার মানুষটাকে ওই অন্ধকারে রেখে এসেছিলাম, হাত বাড়িয়ে সেদিকে তাকিয়ে। কথাগুলো বলতে বলতে জেনের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তার গলাটা যেন ধরে এসেছে। তার সাথে তাল মিলিয়ে তানহার চোখ জোড়াও কাঁদছে। জেইন আবারও বলে, জেইনের পর নিজেকে পুরোপুরি ঘর বন্দি করে নেই। না কারোর সাথে কথা বলতাম আর না ঘর থেকে বের হতাম। সারাদিন ঘরে বসে ড্রিঙ্ক করতাম। এভাবে পুরো একটা মাস কেটে যায়। আমার মা বাবা আমার এই অবস্থা আর সহ্য করতে পারছিলেন না, কিন্তু আমি ওদের কথাটা একেবারের জন্য ভাবিনি। একদিন মা এসে বলল বাবা হসপিটালে, তার হার্ট অ্যাটাক হয়েছে। ওই দিন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। তাড়াতাড়ি করে হসপিটাল যাই বাবার কাছে। বাবা আমার হাত ধরে শুধু একটা জিনিসই চেয়েছিলেন, আমি যেন আবার আগের মতো হয়ে যাই। বাবার অনুরোধটা তখন আর ফেলতে পারিনি। এরপর থেকে শুরু হয় আমার ভালো থাকার মিথ্যে অভিনয়। কিন্তু মনের আগুন কি আর অভিনয় বোঝে? হয়তো না। এইটুকু বলে জেইন আর কিছু বলে ওখান থেকে উঠে বেগুনিতে চলে আসে। এদিকে তানহা ওভাবে বসে নীরবে কাঁদছে আর ভাবছে। তানহা সত্যিই ছেলেদের কষ্টটা কেউ বুঝতে পারে না। আসলে ওরা কাউকে বুঝতেই দেয় না। যেমনটা জেইনের ক্ষেত্রে হয়েছে। সেও তো তার পরিবারের সুখের জন্য নিজের কষ্টগুলোকে মাটি চাপা দিয়েছে। তানহা একটা দীর্ঘশ্বাস ফেলে বেগুনিতে জেইনের পাশে গিয়ে দাঁড়ালো। জেইন আকাশের দিকে তাকিয়ে বলল, জেইন আমার তোমাকে মেনে নিতে একটু সময় লাগবে তানহা। আমার জন্য সবকিছু এতটা সহজ নয়। তানহা আমি বুঝতে পারছি জেইন। হয়তো তোমার কষ্টটা কম করতে পারবো না, কিন্তু কষ্টের ভাগটা তো নিতেই পারি, তাই না?
মুচকি হেসে জেইন এবার আচমকা তানহাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করেই কেঁদে দিল। তানহা জেইনকে জড়িয়ে ধরল। জেইন, কেন তানহা, কেন? আমার সাথে কেন এমন হলো? বলো না কেন এমন হলো আমার সাথে? তানহা, দুনিয়ার প্রতিটা মানুষই এই একই কথা বলে যে আমার সাথে কেন এমন হলো। কিন্তু আমরা হয়তো এটা ভাবি না আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য বেস্টটাই করেন। নবনীকা হয়তো তোমার জন্য বেস্ট ছিল না, তাই উনি আমাকে তোমার জীবনে পাঠিয়েছেন। জেইন কিছুই বলছে না, শুধু কাঁদছে। আজ এতদিন পর ওর যেন মনে হচ্ছে ওর কষ্টটা বোঝার মতো কেউ আছে। অনেক হালকা লাগছে আজ নিজেকে তার। 6 মাস পর আজ জেইন খুব সুন্দর করে তাদের রুমটা সাজিয়েছে। হ্যাঁ, আজ তাদের বিয়ের 6 মাস পূর্ণ হলো। এতদিনে তানহা জেইনের মনে তার জন্য ভালোবাসার ফুল ফুটাতে পেরেছে। জেইন সিদ্ধান্ত নিয়েছে আজ সে তানহাকে তার মনের কথা বলবে ও তাকে তার প্রাপ্য অধিকারও দেবে। তানহা নিচে তার শাশুড়ির সাথে গল্প করছিল এতক্ষণ। তাদের মধ্যে এই কয়েকদিনে অনেকটাই জমে উঠেছে। তানহা আর আগের মতো নেই। তার মধ্যে অনেকটা গৃহিণী ভাব চলে এসেছে। তানহা তার রুমের দরজা ঠেলে জেইনের ভিতরে ঢুকলো, অমনি তার ওপর অনেকগুলো গোলাপ ফুলের পাপড়ি ঝরে পড়ল। সে সামনে তাকিয়ে তো অবাক। পুরো রুম ক্যান্ডেল আর ফুল দিয়ে সাজানো। তার আর বুঝতে বাকি নেই এসব কে করেছে। এর মানে সে পেরেছে তার ভালোবাসার মানুষটাকে জয় করতে। এরই মধ্যে কোথা থেকে জেইন এসে তানহার সামনে হাঁটু গিরে বসে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে তানহাকে বলল, জেইন, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ওই দিনই বুঝেছিলাম তোমার সাথে কোনো একটা কানেকশন আছে আমার। সেদিন তোমাকে অফিসে অন্য কারোর সাথে দেখে কেন যেন এই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু তখনও এই অবুঝ মনটা তা বুঝতে পারেনি। যেদিন আমার ঠোঁটে প্রথম তুমি তোমার ঠোঁটে ছোঁয়া দিয়েছিলে তখন ইচ্ছা করছিল সারাটা জীবন যেন এভাবে থেকেই কেটে যায়। কিন্তু কি করব বলো, তখন তো আমার মনে অন্য কারো বসবাস ছিল। হয়তো আমি নবনীকাকে পুরোপুরিভাবে কোনোদিনও ভুলতে পারবো না, তবে তোমাকে ছাড়তে পারবো না। অভ্যাস হয়ে গেছো তুমি আমার, মিশে গেছো আমার মাঝে। ইয়েস, ইউ আর মাই লাভ দিওয়ানি। ভালোবাসি তোমাকে, আমি খুব 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 বেশি ভালোবাসি। আজ সম্পূর্ণ নিজে করে নিতে চাই তোমাকে। দিবে আমায় আজ সেই সুযোগটা তানহা? জেইনের কথা শুনে তানহা কাঁদছে। এটাই তো চেয়েছে সে, তার ভালোবাসার মানুষটা যেন নিজের থেকে তাকে কাছে টেনে নেয়। তানহা তার নিচের ঠোঁট কোমরে মাথা নাড়িয়ে সায় দিল। জেইনও মুচকি হেসে তানহার দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। তানহা প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকালে সে বলল, জেইন, যাও চেঞ্জ করে এসো। তানহাও আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। স্লিভলেস একটা নাইটি পরে জেইনের সামনে দাঁড়িয়ে আছে তানহা। নাইটিটার উপরের অংশটা অনেকটা লংগুলে নেট কাপড়ের, আর ভিতরের অংশটাও খুব ছোট। তানহার এসব পরার অভ্যাস থাকলেও জেইনের সাথে বিয়ের পর আর পরেনি। জেইনের সামনে এমন কাপড়ে তার ভীষণ লজ্জা লাগছে। সে ভেবেছিল প্যাকেটে হয়তো শাড়ি নয়তো গাউন থাকবে, কিন্তু এমন একটা কাপড় জেইন তাকে দিবে এটা সে কল্পনাও করেনি। এভাবে দেখতে সহজ সরল হলেও ভিতরে ভিতরে অনেক বজ্জাত। তানহা এই হাতা ধরে টানছে তো এই নিচের দিকে টানছে। তানহাকে এভাবে টানাটানি করতে দেখে জেইন আচমকা এসে তানহাকে কোলে তুলে নেয়। আকস্মিক ঘটনায় তানহা হা করে তার দিকে তাকিয়ে আছে। তানহা বলল, তানহা, কি করছেন জেইন? নামান আমাকে। জেইন, এতদিন তুমি আমাকে টর্চার করেছো, আজ আমার পালা। শোনো, নামান আমি। জেইন তানহাকে নিয়ে খাটে শুয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তানহা তার সাথে তাল মেলাতে মেলাতে তার শার্টের বোতামগুলো খুলতে লাগলো। এক পর্যায়ে তারা ভেসে গেল ভালোবাসার এক রঙিন দুনিয়ায়, যেখানে নেই কোনো যোদ্ধা আর না আছে কোনো বাধা। শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা। সমাপ্ত।